নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসের পক্ষ থেকে আমি আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রী দেবব্রত। এছাড়া আমি যে ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমি, শর্ট ফর্ম হচ্ছে SKVSA, অর্থাৎ এই SKVSAর প্রায় আদিলগ্ন থেকে আমি যে সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত আছি, আর সেই SKVSAর পক্ষ থেকেও আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিস এটা হচ্ছে আমার ফেসবুকের একটা গ্রুপ, যেটা আমি ওপেন করেছি। যাই হোক, আমি আজকে অন্যান্য দিনের মতো আজকেও একটা হরস্কোপ নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমি যেভাবে হরস্কোপগুলোকে স্টাডি করতে বলি, স্টার্টিং পয়েন্ট থেকে, প্রথম থেকে একটা হরস্কোপের প্রথম থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, সেই কি প্রথাটা অবলম্বন করব, সেটা মাথায় রেখে আমি আমার এই টপিকটা শুরু করছি। আপনারা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে চার্ট, একটা মেল চার্ট, 18th August 1975, 9:30 AM, শ্রীরামপুর, হুগলি। এই চার্টটা আমরা দেখতে পাচ্ছি ভাগ্য লগ্ন অর্থাৎ কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলে নক্ষত্রে, রাহু আছে থার্ড হাউসে অর্থাৎ স্করপিওতে, বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে, চন্দ্র আছে চতুর্থ ভাবে পূর্বাষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্রে, আর বৃহস্পতি আছে বক্রী হয়ে অ্যারিস সাইনে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে। কেতু এবং মঙ্গল তরাসে বৃষ রাশিতে, কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে, শনি আছে কর্কট রাশিতে পুনর্বসু অর্থাৎ সেই বৃহস্পতি নক্ষত্রে, এবং রবি দ্বাদশপতি হিসেবে দ্বাদশে রয়েছে মঘা অর্থাৎ কেতু নক্ষত্রে, বক্রী শুক্র নিজের নক্ষত্রে পূর্ব ফাল্গুনী 11 নম্বর নক্ষত্রে, বুধ আছে সেখানেই সিংহ রাশিতে, সেখানেও সেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। D9 অর্থাৎ নবাংশ চারটাও একটু তাড়াতাড়ি বলে দিই। চন্দ্র লগ্ন বুধ আছে কন্যা রাশিতে, যথারীতি লগ্ন এখানে বর্গোত্তমী, আর কেতু আছে ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে, মঙ্গল আছে মিনে, রবি আর বৃহস্পতি আছে মেষে, শনি কর্কটে, শনিটাও এখানটায় কিন্তু বর্গোত্তমী, রাহু শুক্র আছে দ্বাদশভাবে অর্থাৎ লিও সিংহ রাশিতে, শুক্র বক্রী কিন্তু বর্গোত্তমী। বর্তমান এই জাতকের রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে। আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানটায় আত্মকারকটাও দেখা যাচ্ছে চন্দ্র, এবং অমাত্যকারক হচ্ছে বুধ, সেটাও আমরা দেখতে পাচ্ছি। যে প্রসেসে আমি একটা হরস্কোপ সূচনা থেকে কিভাবে একটা হরস্কোপকে স্টাডি করব, সেটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। সেইভাবে আলোচনাটা আমি করতে চাইছি, যেটা আপনাদের যারা নিউ কামার অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজিটাকে নতুন আঙ্গিকে শিখতে চাইছেন, জানতে চাইছেন, তাদের ভীষণভাবে
কাজে লাগবে, এটা আমার আশা এবং বিশ্বাস। প্রথমে একটা চার্টে আমরা দেখব লগ্ন ভাব। ফার্স্ট লুক, ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা কি দেখব? লগ্ন ভাব, চতুর্থ ভাব, নবম ভাব আর দশম ভাব। লগ্ন বাড়ির ভিত। লগ্ন যদি দুর্বল থাকে, লগ্নপতি এবং লগ্ন ভাব যদি দুর্বল থাকে, বাড়ির ভিতটা নড়বড়ে হয়ে যাবে। যেরকম বাড়ির ভিতটা যদি শক্তপোক্ত মজবুত থাকে, বাড়ির লংজিবিলিটিও বেশি থাকে। একই সঙ্গে আরও একটা কথা অ্যাডিশন করছি, যদি অন্যান্য ভাব, 12টা ভাব আছে, 12টা ভাব থেকে এক একটা ভাব থেকে বিভিন্ন বিষয়ের একটা বিচার করা হয়। তো অন্যান্য ভাব যদি লগ্ন ভাবটা খুব বলবত্তা থাকে, অন্যান্য ভাবের মধ্যে কিছু না কিছু যদি কমজোরি থাকে, বলবত্তাটা বেশি না থাকে, তাহলে লগ্ন ভাব তাকে রিকভার করতে পারে, তাকে রিপেয়ার করতে পারে। ঠিক যেরকম বাড়ি ভিতটা যদি শক্তপোক্ত থাকে, তো কোনো রকম টাই বিম বলুন কিংবা পরিবর্গা যাই হোক না কেন, সেগুলো যদিও একটু কমজোরি থাকে, তাতে খুব একটা অসুবিধা হয় না, গোটা বাড়িটা ভেঙে পড়ে যেতে পারে না। তাহলে ভিতটা যদি নড়বড়ে থাকে, আর আমরা অন্যান্য সামগ্রী ছাদ করলাম, প্রচুর সিমেন্ট ঢাললাম, প্রচুর স্টোন চিপ দিলাম, কংক্রিট করলাম, তাতে কিন্তু বাড়ির লংজিবিলিটি থাকবে না। ঠিক সেরকম লগ্ন ভাবটা, একটা চার্টের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হতে গেলে লগ্ন ভাবটাকে ভালো হতে হবে। সেজন্য ফার্স্ট অফ অল আমাদের লগ্ন ভাবটাকে দেখে নিতে হবে। চতুর্থ ভাবটা কেন? চতুর্থ ভাবটা হচ্ছে মনের ভিত, অর্থাৎ মনের সৃষ্টি, সোর্স অফ মাইন্ড। আমরা বেঁচে থাকতে গেলে আমাদের একটা মানসিক অবস্থাটাও তার সঙ্গে, আমাদের এই স্থূল শরীরের মধ্যে একটা মানসিক ব্যাপারটা আছে, একটা ভালো লাগার ব্যাপার আছে, একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, একটা ভালো লাগা অনুভূতি আছে, ফিলিংস আছে, ইমাজিনেশন আছে। এর মধ্যে বেঁচে থাকার যে আনন্দ, সেটা যেটা আছে, তার সোর্স কিন্তু চতুর্থ ভাব থেকে। এই চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার করা হচ্ছে, গৃহ পরিবেশ আছে, মাতার বিচারটাও করা হচ্ছে, ল্যান্ড ভূমি এসব বিচার করা হচ্ছে, স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিচার করা হচ্ছে। অর্থাৎ চতুর্থ ভাবের কিন্তু একটা গুরুত্ব অনেক বেশি। আর চতুর্থ ভাব থেকে একাডেমিক শিক্ষাটা এখান থেকে বিচার করা হচ্ছে, প্রাইম ভাব। আর প্রফেশনাল শিক্ষাটা আসবে কিন্তু ফিফথ হাউস থেকে। প্রফেশনাল শিক্ষাটা, প্রফেশনাল আমি এই অর্থে বলছি, একটা কর্মে নিযুক্তি হতে গেলে, যেটা আমি কর্মভাবে যখন যেতাম তখন বলতাম, তবু এখানে আমি চতুর্থ ভাবটা পড়ে যাচ্ছে শিক্ষার জায়গাটা। তাই শিক্ষা এই 5 আর অনেকে 5 আর 4 একটু অন্যভাবে দেখেন। উচ্চশিক্ষাটা পঞ্চম থেকে অনেকে বিচার করেন, তবে আমার মতে চতুর্থ ভাবটা হচ্ছে একাডেমিক শিক্ষার প্রাইম ভাব। আর পঞ্চমটা আমি এই কারণে বলছি, প্রফেশন, একটা প্রফেশনাল শিক্ষা। অর্থাৎ আপনি যে গুণাগুণটা নিয়ে জন্মেছেন, আপনার মধ্যে যে প্রতিভাটা আছে, যে ট্যালেন্টটা আছে, সেই ট্যালেন্টটা কিন্তু কাজে উপযোগী হবে। যেমন আপনি শিক্ষকতা করছেন, না চাকরি করছেন না ব্যবসা করছেন, সেটা আপনি প্রফেশনের সঙ্গে, একটা পেশার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। একই সঙ্গে আপনি অ্যাস্ট্রোলজি করছেন, সেটাও প্রফেশন, না চাকরি করছেন, সেলফ প্রফেশন বলছে এটা, না ব্যবসা করছেন। একজন ডাক্তার, তিনি প্রফেশনে যুক্ত রয়েছেন। অর্থাৎ কর্মকে
যে কর্মটা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, যে কর্মটা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ যে কর্মর মধ্যে আমরা থেকে কিছু আয় উপার্জন করব, সেই কর্ম তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চাকরি করা, যার প্রাইম ভাব সেটা হচ্ছে ষষ্ঠ ভাব, দশম আসবে। ব্যবসা করা, কারবার করছেন, সপ্তম ভাব প্রাইম, দশম আসবে। প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন, যে কথা আমি আগেই বললাম, সেটা 5 আসবে, 10ও আসবে। তাহলে 10 হচ্ছে কর্ম, সমূহ কর্মটা দশম ভাব থেকে বিচার করা হচ্ছে। এই দশম ভাব থেকে বিচার করা হচ্ছে, দশম ভাবে যে কোনো কর্ম, আপনার আয় উপার্জন হোক বা না হোক, যে কোনো কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত আছে আপনার কিন্তু দশম ভাব। আপনি কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্ম করছেন, যার পরিবর্তে আপনি কিছু গ্রহণ করেন না, কোনো অর্থ আপনি নেন না, সমাজ সেবা করছেন, সেটাও দশম ভাব থেকে বিচার করা হয়। তাহলে যে কর্মটা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত তাকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, যেটা আমি আলোচনা করলাম। আমি ডিটেলসে আরও পরে আসবো, প্রসঙ্গক্রমে একটু বলে দিলাম। এবং লগ্ন ভাব দেখলাম, চতুর্থ ভাব দেখলাম। মনের জায়গাটা থেকে আমি বেশি করে এখানে জোর দিচ্ছি, মনের উৎপত্তি স্থল, মনের জায়গাটা ভালো হওয়া চাই, মন মানসিকতাটা চাঙ্গা চাই, ভালো চাই, যাতে কোনো রকম বাধা বিপত্তি থেকে আমি মুছড়ে পড়বো না, ভেঙে পড়বো না, আমি ডিপ্রেশনে ভুগবো না, যেটা সেই চতুর্থ ভাব থেকে আসে। এবং কারগ্রহ অবশ্যই চন্দ্র। এরপরে আমরা দেখব নবম ভাব। নবম ভাব থেকে ভাগ্য ভাব বলা হচ্ছে, বিচার করা হয়। ভাগ্যটা বিশেষ করে আমি এখানে ভাগ্যের কথাটাই বলবো, ফরচুন তাকে কতটা সাথ দিচ্ছে, কতটা তার সহযোগিতা করছে, সেটা দেখব। তারপর দেখব কর্মভাব। আচ্ছা, নবম ভাবের সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত আছে, আপনার বিগত জন্মের কর্ম, সেটাও বলা হয়। বিগত জন্মের কর্মটাও নিবদ্ধ আছে সেই নবম ভাবের সঙ্গে। তাহলে সেই অর্থেই নবম ভাবটা সৃষ্টি হয়েছে। নবম ভাবটা সৃষ্টি হয়েছে, নবম ভাবে কোন গ্রহ শুভ গ্রহ বসে থাকবে, কি অশুভ গ্রহ বসে থাকবে, বা তার অধিপতি সে কি অবস্থায় থাকবে, সেটার ওপর নাকি অনেকটা ডিপেন্ড করে। নাকি এই কারণেই বললাম যে আমি তো আর জাতিস্বর নই, আমি তো আগের জন্ম জানি না, বলতে পারবো না, পরে কোথায় যাবো তাও জানি না। তো সেই জন্য শাস্ত্র কথাটাই বললাম এখানে। একই সঙ্গে কর্মভাবটা আমরা দেখব, কোন কর্মের সঙ্গে যুক্ত হব, সেই কর্মভাব আমাকে কতটা সাপোর্ট করবে, বর্তমান জন্মের কর্ম সে কতটা আমাকে হেল্প করবে। তাহলে এই চারটে ভাব আমরা আগে দেখে নেব, লগ্ন, চতুর্থ ভাব, নবম ভাব এবং দশম ভাব। এটা ফার্স্ট স্টেজ গেল। এর আগে আমি ভিডিও একটা করে একই আলোচনা করেছিলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা দৃষ্টান্ত তুলে ধরছি এই হরস্কোপটার রূপে। এরপরে আমরা চলে আসব তার অর্থনীতির জায়গা। অর্থনীতির জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ অর্থনীতির বিচারটা, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা আমরা সাধারণত দ্বিতীয় ভাব থেকে ধরি, বিচার করি। এই দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশের একটা সমন্বয় থাকা আবশ্যক, যেটা ধনভাবটার বৃদ্ধি ঘটাবে। কারণ আপনার প্রচুর অর্থ আছে, আপনার পিতা বা আপনার পূর্বসূরি অনেক অর্থ আপনার রেখে দিয়ে গেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, অথচ আপনার নিজের কোনো আয় নেই, আপনি সেই টাকা থেকে খরচ করছেন। তাহলে কিছু যোগ হচ্ছে না, সবই বিয়োগ হচ্ছে। আর যদি বিয়োগ হতে হতে একটা সময় নীল হয়ে যাবে। তো সেই জন্য অর্থনৈতিক পরিকাঠামো স্ট্রং, ভালো থাকার জন্য একাদশের একটা সম্পর্ক হওয়া খুব জরুরি আছে। তার দ্বিতীয় প্রতি একাদশ প্রতি একটা সম্পর্ক হওয়া খুব দরকার।
আর দ্বিতীয়পতি একাদশপতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে গেলে তো কথাই নেই, সবচেয়ে ভালো। দ্বাদশের সঙ্গে যেন সম্পর্কযুক্ত না হয়। দ্বাদশের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেলে দ্বিতীয়পতি যদি দ্বাদশে চলে যায় তাহলে ব্যয় বাহুল্য, তার খরচটা বেশি হয়ে যায়, সেটাও আমাদের দেখতে হবে। আমি আসবো পরে প্রত্যেকটা জায়গায়। তাহলে লগ্নপতি দ্বিতীয়পতি যদি দ্বিতীয়ভাবে থাকে, দ্বিতীয়পতি লগ্নপতি যদি লগ্নভাবে থাকে, এবং লগ্নপতি একাদশপতি কেন্দ্রে কোণে, দুস্থানে নয়, কেন্দ্রে কোণে যদি সম্পর্কিত হয়, কিংবা দ্বিতীয়ভাবে বা একাদশভাবে সেই দ্বিতীয়পতি এবং একাদশপতির একটা সম্পর্ক হয়, তাহলে মোটামুটি ভাবে আমি কনসেপ্টটা দিচ্ছি, তাহলে তার অর্থনৈতিক পরিকাঠামোটা ভালো হবে। লগ্নভাবটা যেন পীড়িত না হয়। লগ্নভাব যদি পীড়িত হয়ে যায়, তার পীড়িত বলতে একাধিক পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হবে। লগ্নভাবে একাধিক পাপগ্রহ অবস্থান করবে। লগ্নভাবটা পাপ মধ্যগত হয়ে যাবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, লগ্নভাবে যদি লগ্নপতি উচ্চস্থ হয়ে বসে থাকে, একই সঙ্গে যদি হেমড থাকে, অর্থাৎ পাপ মধ্যগত থাকে, তাহলে কিন্তু লগ্নভাবটা পীড়িত হলো। সেই মানুষের তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে দাঁড়াতে পারবে না, তাকে দাঁড়াতে দেবে না, নড়বড়ে করবে। চতুর্থ ভাব থেকে আমরা বিচার করছি তার শিক্ষা, একাডেমিক শিক্ষাটা বিচার করছি, তার মানসিক মেন্টাল স্ট্রেংথ বিচার করছি। কারগ্রহ চন্দ্র আসছে, শিক্ষার কারগ্রহ আমরা বৃহস্পতি আর বুধকে ধরব। শিক্ষা একটা বিশেষ ব্যাপার। আমরা জন্মাবার পরে স্টেপ টু স্টেপ আমাদের শিক্ষা অর্জন করতে হয়, পুঁথিগত বিদ্যা থেকে শুরু করে প্র্যাকটিক্যাল বিদ্যাগুলো সমাজে শিখতে হয়। আস্তে আস্তে উচ্চশিক্ষায় আমরা আনিত হই। পঞ্চম ভাবটা চলে আসছে শিক্ষার ক্ষেত্রে, কিন্তু আমি উচ্চশিক্ষার কথা পঞ্চম ভাবকে ধরবো না। হ্যাঁ, যদি চতুর্থপতি আর পঞ্চমপতির মধ্যে যদি ক্ষেত্র বিনিময় সম্পর্ক হয়ে যায় তাহলে ভালো, অর্থাৎ তার প্রতিভাটা তার একাডেমিক শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী হয়। কিন্তু পঞ্চম ভাবটা আর একটা বিষয় আছে। আমরা এই যে বললাম বেঁচে থাকার বিষয়, আনন্দ, এনজয়মেন্ট, টোটাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে গেলে তো স্থূল শরীর নিয়ে বেঁচে থাকতে পারবো না, সেই জন্য চন্দ্রকে লাগবে। চতুর্থ ভাবটা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে তার আবেগ, তার ম্যাটেরিয়ালিস্টিক জায়গাটা, তার প্র্যাকটিক্যালের জায়গাটা, তার রিয়েলিস্টিকের জায়গা, সেটা হচ্ছে কিন্তু চতুর্থের দ্বিতীয় অর্থাৎ পঞ্চম ভাব। কিন্তু পঞ্চম ভাবের কিন্তু গুরুত্বটা রয়েছে সেই কারণেই, কারণ শুধু কাজ করলাম, শুধু পড়েই গেলাম, তার কোনো রসকস নেই, কোনো ফিলিংস নেই, সেটাও কিন্তু ভালো লাগবে না। একই সঙ্গে চতুর্থ ভাব যদি পীড়িত হয়, আমি শিক্ষার ক্ষেত্রে বলছি, প্রসঙ্গক্রমে বলছি, চতুর্থ ভাব যদি পীড়িত হয়, চতুর্থপতি যদি দুর্বল হয়, পঞ্চম ভাবটা ভালো আছে। কিরকম ভালো? যারা এন্টারটেইনমেন্ট দেয়, যারা এনজয়মেন্ট দেয়, যে গ্রহগুলো, বিশেষ করে রাহু দিচ্ছে, শুক্র দিচ্ছে, বুধও দেবে, কেতু সেটা গোপনভাবে আসবে। তো এই যে কানেকশনটা যদি চলে আসে পঞ্চম ভাবপতি রাহু কেতুর সঙ্গে, বিশেষ করে রাহু শুক্রের সঙ্গে বিশেষ করে যদি সম্পর্ক যুক্ত হয়ে যায় এবং বলবৎ থাকে, যেই গ্রহই হোক না কেন পঞ্চমপতি, সে যদি সেখানে পঞ্চমপতি উচ্চস্থ হয়ে রয়েছে, পঞ্চম ভাবে রাহু শুক্রের একটা সম্পর্ক হয়ে রয়েছে, তাহলে তাকে চূড়ান্ত ভোগী করে দেয়। এই ভোগী হওয়ার স্বরূপ তাকে সে সম্পূর্ণভাবে আমোদ আহ্লাদে মেতে থাকতে চাইবে। পাঠ অর্থাৎ শিক্ষা, যে একাডেমিক শিক্ষা, যে আমাদের স্টেপ টু স্টেপ কিছু শিক্ষা অর্জন করতে হবে সমাজে
থাকতে গেলে, আমার কাবিলিয়াত বাড়াতে গেলে, আমার এবিলিটি তৈরি করতে গেলে, সেটা কিন্তু সেখান থেকে ভাটা পড়ে যাবে। আর সেই জন্যেই কিন্তু চতুর্থ ভাব থেকে যদি পঞ্চম ভাবটা বলবত্তা বেড়ে যায়, অনেক ক্ষেত্রে ঠিক এই কনসেপ্টটা, এই কারণটা, এই লজিকটা আমি দেখাতে চাইছি। তাহলে তার শিক্ষা, যে একাডেমিক শিক্ষা, যে ডিগ্রিগত শিক্ষাটা কিন্তু ভাটা পড়ে যাবে, বিনষ্ট হয়ে যেতে পারে, শিক্ষা নাও হতে পারে, তার এন্টারটেনমেন্ট, টোটাল এনজয়মেন্টের দিকে চলে যাবে, সে সম্পূর্ণ ভোগী হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর পঞ্চম ভাব, আরও একটা কথা চলে আসে পঞ্চম ভাব সম্পর্কে। পঞ্চম ভাব যদি খুব ভালো অবস্থায় থাকে, শুভ গ্রহ পঞ্চম ভাবে বসে আছে বা পঞ্চমপতি উচ্চস্থ হয়ে বসে আছে, সেখানে কোনো পাপ পীড়িত, পাপ দৃষ্ট হয়নি, সেটাও মানুষকে প্রতিভা দেবে ভীষণভাবে, খুব ট্যালেন্টেড। দেখা গেল বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি ভোগী বানায় না মানুষকে, বা পঞ্চমপতি বৃহস্পতি হয়ে সে উচ্চস্থ হয়ে আছে, নক্ষত্রটাও ভালো পেয়েছে, আর নক্ষত্রাধিপতি সেও ভালো জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে তার কি হবে? তার সেক্ষেত্রেও কিছু মাইনাস পয়েন্ট আছে জাতকের, সে মাইনাস পয়েন্টটা কি সেটাই বলছি। এরা প্রচণ্ড উদার হয়ে যাবে, উদার হবে, লোকের খালি উপকারই করতে থাকবে। বর্তমান সমাজে লোকের বেশি উপকার না করাই ভালো, খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি। শুধু লোকের উপকারটাই করতে থাকবে, বারে বারে সে ঠকবে, উপকার করতে ছাড়বে না। আলটিমেটলি কি দাঁড়ায়, এর দ্বারা বহু লোক উপকৃত হবে, কিন্তু তার পরিণামে তার রিটার্ন কিছু পাবে না। এটা হচ্ছে একটা খারাপ জায়গা। কিন্তু মানুষটা যদি ভালো হয়, সে প্রতিভাশীল হয়, শিক্ষিত হয়, তার কথা লোকে শুনবে, কারণ মন্ত্রণা শক্তি সেখান থেকে বিচার করা হয়, সেখানে লোকে তার কথা শুনবে, শুনে সেই মতো চলবে, কিন্তু আপনাকে স্বীকার করবে না। সেই জন্য লোকে উপকৃত হবে, নিজে বরং অপকৃত হবে। পঞ্চম ভাবের এই একটা ব্যাপার। পঞ্চম পতি যদি উচ্চস্থ থাকে, পঞ্চম ভাব যদি ভালো থাকে, একই সঙ্গে যদি রাহু বা শনি, রাহু বা শনি যদি সেখানটায় দৃষ্টি দেয়, দুটো একসঙ্গে হলে তো আবার পাপীড়িত হয়ে যাবে, সেটা ঠিক নয়। এবং চন্দ্র যদি পাপীড়িত না থাকে, রাহু বা শনি যদি সেখানটায় দৃষ্টি দেয়, তাহলে সে কিন্তু কিছু না কিছু সে ডিপ্লোম্যাটিক হবে, অর্থাৎ সে বুঝে সুঝে লোককে উপকার করবে, যাকে উপকার করার প্রয়োজন আছে তো করবে, নাহলে করবে, কিছুটা তাকে ডিপ্লোম্যাসি এনে দেবে। কারণ এই রাহু আর কেতু দুটো হচ্ছে ডিপ্লোমিক প্ল্যানেট, ডিপ্লোম্যাসিটা দেবে। নবম ভাবটা আমরা চলে আসছি, নবম ভাবটা চলে আসছে আমাদের ভাগ্য ভাব। আমি আগে বললাম শুধুমাত্র ভাগ্য ভাবটা দেখবো, কি ভাগ্য ভাব দেখবো সেখানটা। নবম ভাবে যদি কোনো শুভ গ্রহ থাকে, বিশেষ করে বৃহস্পতি আর শুক্রের কথা বলছি, শুভ, বুধ যদি পাপ পীড়িত না হয়ে সেখানে থাকে, তাহলে সেটাকে শুভ গ্রহ বলছি। সবচেয়ে বেশি জোর দিচ্ছি আমি বৃহস্পতি এবং শুক্রকে এখানে। তাহলে জীবনে এরা অনেকটা চলার পথে এদের অনেকটা সহজ হবে, খুব বেশি পরিশ্রম করতে হবে না, অল্প কিছু পরিশ্রম করলেই হবে। একই সঙ্গে তার ভাগ্যটাও তাকে সাথ দেবে, এবং সেখানে যেন পাপ দৃষ্টটা না হয়। শনি, রাহু, ইভেন রবি, মঙ্গল, এরা যেন সেখানে না থাকে বা না দৃষ্টি দেয়, তাহলে কিন্তু তার ভাগ্য বিড়ম্বনা, কষ্ট করতে হবে। মঙ্গল থাকলে, রবি থাকলে, উচ্চস্থ হলেও তাকে কিন্তু কষ্ট করে নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে, কষ্ট করতে হবে। কষ্টটা কেন আসছে, এরপরে যে ভাবটা আমি আসবো সেখানে কষ্টের ব্যাপারটা সেখানেই লুকিয়ে রয়েছে। আর দশমটা আমি বলে দিলাম, দশমটা আমাদের বর্তমান জীবনে তার গল্প। তাহলে এই যে কষ্টের ব্যাপারটা আসলে নবম ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে, সে তাহলে থার্ড হাউসটাকে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দেবে।
থার্ড হাউস থেকে কিন্তু বিচার হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, লেগে থাকার মনোবৃত্তি এবং লেগে থাকার মনোবৃত্তি ইত্যাদি, এইসব কিন্তু থার্ড হাউস থেকে আমাদের বিচার হচ্ছে। আর যদি শুভ গ্রহ নবমভাবে বসে থাকে তাহলে কিন্তু সেই তৃতীয়ভাবে তারা দৃষ্টি দেবে, যাতে পরিশ্রমটা কম করতে হয়, তার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। আর পাপগ্রহ যদি নবমভাবে বসে থাকে তাহলে তার ভাগ্য বিড়ম্বনার সঙ্গে সঙ্গে তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর নবমভাবে যদি শুভ গ্রহটা যদি পাওয়ারফুল হয়ে না থাকে, মঙ্গল যদি পাওয়ারফুল না হয়, যদি রবিও থাকে যদি পাওয়ারফুল না হয়, তাহলে তাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, পাবে খুবই সীমিত। এটা একটা ব্যাপার। এরপরে আমরা চলে আসবো থার্ড স্টেপে, আমরা থার্ড হাউসটাকে দেখব। থার্ড হাউসটা হচ্ছে আমাদের, যেটা আমি ইন্ট্রোডিউস করলাম এখনই, থার্ড হাউসটা আমাদের লেগে থাকার প্রবণতা, আমাদের সাহসিকতার জায়গা, শৌর্য বীর্যটা ওখান থেকে আসছে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা কর্মে, যে কোনো কাজে আমরা এগিয়ে যেতে গেলে সেই সাহসটা চাই, সেই চ্যালেঞ্জটা চাই, সেই চ্যালেঞ্জটা দেবে কিন্তু আমাদের থার্ড হাউস। একই সঙ্গে থার্ড হাউস আমাদের কনফিডেন্সটাও দেবে, লগ্নভাবটা দেবে, থার্ড হাউস দেবে, কারণ সাহসের জায়গা বলেই বলছি। কনসেন্ট্রেশনটা দেবে, একাগ্র হয়ে কাজ করার একটা মানসিকতা দেবে। থার্ড হাউসের গুরুত্ব অনেক বেশি। তারপরে আমরা দেখব ফোর্থ স্টেজে দুস্থানপতিদের কি অবস্থা। অর্থাৎ দুস্থানপতিরা 6, 8, 12, দুস্থানপতিরা যদি নিজের ক্ষেত্রে থাকে, দেখা গেল ষষ্ঠপতি ষষ্ঠে আছে, দ্বাদশপতি দ্বাদশে আছে, অষ্টমপতি অষ্টমে আছে, সেটা ভালো, সেটা জাতকের প্রতি বিশেষ বাধার সৃষ্টি করবে না। কিন্তু এই দুস্থানপতিরা যদি কেন্দ্র, কোণে বা লগ্নে চলে আসে কিংবা উচ্চস্থ হয়ে যায়, তাহলে তারা কিন্তু বাধারও কারণ হবে। জাতকের মধ্যে পদে পদে বাধা সৃষ্টি করবে দুস্থানপতিরা। আবার এও বলা রয়েছে, দুস্থানপতিদের মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক, গ্রহদের 4 প্রকার সম্পর্কের মধ্যে যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ যে বন্ডিংটা আছে, সেটা কিন্তু ক্ষেত্র বিনিময় সম্পর্ক। এই সম্পর্ক যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আবার বলা হয়েছে, সেটা বিপরীত রাজ্য বলা হয়েছে। তাহলে বিপরীত রাজ্য বাধা বিপত্তির মধ্যে তার কিন্তু কর্মোন্নতি বা কর্মে সাফল্য আসবে, সেটা হচ্ছে বিপরীত রাজ্যের একটা ব্যাপার। কিংবা ষষ্ঠপতি দ্বাদশে আছে কিংবা অষ্টমপতি দ্বাদশে আছে, তাহলেও তার কিছু না কিছু, যেহেতু ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর দ্বাদশ ভাব যে বাধার সৃষ্টির কারণ বলা হয়েছে দুস্থানপতিরা, তাহলে এই উভয় জায়গার বাধা কিছু না কিছু নাশ হবে। আলটিমেটলি জাতকের নেটিভের কিছু না কিছু ভালো হবে, শুভ হবে। সেই কনসেপ্টটা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। এটা ফার্স্ট কনসেপ্ট। পঞ্চম ভাবের কথা বলেছি, তার প্রতিভা, যে প্রতিভাটা সে জন্মেছে, তাকে শিক্ষিত হতে হবে, একাডেমিক তাকে কোয়ালিফাইড হতে হবে, তার কোনো ইয়ে নেই। আমরা রবীন্দ্রনাথের বেলায়ও দেখেছি, তিনি স্কুলে পড়াশোনায় তার মন থাকতো না, ইত্যাদি ইত্যাদি, এইসব গল্প আমরা জানি। কিন্তু তিনি একজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি বরেণ্য হয়েছেন, বিশ্ববরেণ্য একজন ব্যক্তি হয়েছেন। তিনি হয়েছেন কবি। তার লেখার ধার ছিল, তার প্রতিভা ছিল, সেই প্রতিভাটা আসে পঞ্চম ভাব থেকে। আর একটা ভাব থেকে সেই ভাব সম্পূর্ণ ফলটা দিতে পারবে না, সেই ভাবের সঙ্গে আরো কোনো একটা ভাবের সঙ্গে সম্পর্ক হতে হবে। যেরকম একটা গ্রহ কোনো নির্দিষ্ট কাজ, সম্পূর্ণ কাজ সে ফুলফিলমেন্ট দিতে পারে না, অন্যান্য গ্রহ বা ভাবাধিপতির সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। কম্বিনেশনটা চাই। একটা গ্রহ কোনো দিন যত ভালো হোক, সে কিন্তু সেই রেজাল্টটা, যদি দেখা গেল বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে,
তাহলে বৃহস্পতি আপনাকে সারা জীবনে আপনাকে যে ভালো ফল দেবে কোনো মানে নেই, বা বৃহস্পতি এন্টায়ার দশাতেই আপনি সব ভালো পাবেন তার কোনো মানে নেই। তাহলে অন্তর্দশাগুলো আছে, পার্টগুলো আছে, 9টা পার্টগুলো আছে, যাকে ভুক্তিও বলা হচ্ছে। তার বৃহস্পতি 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 শনি, বৃহস্পতি বুধ, বৃহস্পতি কেতু, বৃহস্পতি শুক্র, রবি, এইভাবে চললো। তাহলে কিছু না কিছু একটা খারাপ থাকবে, কোনো একটা গ্রহ কি একাধিক গ্রহ খারাপ থাকবে, তো সেই সময় তাকে কিছুটা যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে কিছু ডিস্টার্ব করবে, তো সমস্যা করবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট লুক, একটা গ্ল্যান্স আমাদের একটা হরোস্কোপে দেখতে হবে। আবার বলছি, 1, 4, 9, 10। সেকেন্ডটা দেখবো আমরা 2, কেননা আপনার পাণ্ডিত্য যত থাকুক, আপনি যতই জ্ঞানী হন, কিন্তু অর্থ যদি না থাকে, শুধু পাণ্ডিত্য থাকলে কিন্তু অর্থের কিন্তু সদ্ব্যবহার হবে না। অর্থটা খুব দরকার আছে। আর পাণ্ডিত্য থাকলো, জ্ঞান থাকলো, সেই জ্ঞানটা আপনার পঞ্চম ভাবের কিছুটা কাজ করলো। আপনি কাউকে মন্ত্রণা দিলেন, কিছু উপার্জন হলো, কাউকে শিক্ষা দিলেন, কিছু উপার্জন হলো, সেইভাবে কিছু বলছি, অনেকটা না, সেইভাবে আপনার জীবনটা চলবে, বিশেষ কিছু হবে না। তো সেই জন্যে আমরা অর্থনৈতিক পরিকাঠামোটা ভালো থাকার দরকার আছে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো না থাকবে তাহলে তার জীবনে কিন্তু সেই লোকটা দাঁড়াতেও পারবে না। এরপরে আমি দেখতে বললাম দুস্থানপতিদের গুরুত্বটা, না থার্ড হাউস, তার মাঝখানে থার্ড হাউসের ব্যাপারটা বলেছি, তৃতীয় ভাবের ভূমিকাটা রয়েছে। তারপর আমরা দেখি দুস্থানপতিদের ভূমিকাটা কি। এই করে এন্টায়ার আমরা 10টা ভাবটা আমরা দেখে ফেলতে পারবো ধাপে ধাপে। এবার আমি সরাসরি হরোস্কোপটায় চলে আসছি। আপনারা হরোস্কোপে একটু দৃষ্টি রাখুন, হরোস্কোপটার দিকে একটু নজর রাখবেন। হরোস্কোপের কথাটা আগে বলেছি আমি। এখানে লগ্ন ভাব আছে, কিন্তু ভার্গসাইন অর্থাৎ এখানে আছে সেই কন্যা রাশিতে বুধের ক্ষেত্রে, সেখানে শনির দৃষ্টি আছে, সেখানটায় শনির দৃষ্টি আছে। আর এর অধিপতি বুধ, সে কিন্তু দ্বাদশে গেছে। লগ্নভাবের অধিপতি বুধ সে দ্বাদশে চলে গেছে। তাহলে লগ্নভাবটা যখন লগ্নভাবের অধিপতি দ্বাদশে চলে যাওয়া মানে কিন্তু খুব একটা ভালো বোঝায় না। সেই ব্যক্তি একটা ঘর ছাড়া ব্যাপার থাকে, একটা বাইরের দিকে সবসময় একটা প্রবণতা থাকবে, অর্থাৎ সে ব্যয়বহুল জীবনযাপনে বিশ্বাসী হবে, এইসব ব্যাপারটা চলে আসে। কারণ দ্বাদশ ভাব থেকে সে ব্যয় বিচার করবে, দ্বাদশ ভাব থেকে ইনভেস্টমেন্ট, হঠাৎ করে সে ইনভেস্টমেন্ট করে ফেলছে, কিন্তু রিটার্ন আশা করছে না, বা কী হবে সে প্ল্যানিং করে কাজ করছে না। আবার এদিকে বুধ ভুলভাল করে ফেলতে পারে, যদি সে পাপ পীড়িত হয়ে যায় তাহলে বুধের কিন্তু প্ল্যানিংটা ঠিক থাকে না। বৃহস্পতির প্ল্যানিংটা ঠিক থাকে, বুধের প্ল্যানিংটা ঠিক থাকে না, রেকটিফিকেশনটা বুধ করতে পারে না। প্রচণ্ড বুদ্ধিমান, তাৎক্ষণিক বুদ্ধিটা কিন্তু বুধের হাতে আছে। কিন্তু বুধ যদি এইভাবে চলে যায়, পীড়িত হয়ে যায়, দ্বাদশভাবে চলে যায়, তার সে বুদ্ধিমান বলা যাবে না। এবং সে কার সঙ্গে আছে দেখতে হবে, কার দ্বারা সম্পর্ক যুক্ত হয়েছে। দ্বাদশভাবে গেছে মঙ্গল দ্বারা দৃষ্ট, বৃহস্পতির দ্বারা দৃষ্ট, একই সঙ্গে রবি দ্বাদশপতি যুক্ত, 3টে পাপগ্রহ দ্বারা সে পীড়িত হচ্ছে। শুক্র বক্রী আছে, শুক্রের সঙ্গেও রয়েছে, শুক্রের কথাটা আমি পরে আসছি। তাহলে এই বুধ পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে থাকা সত্ত্বেও, অর্থাৎ দ্বিতীয়পতি এবং নবমপতির নক্ষত্রে থাকা সত্ত্বেও, শুক্রের সঙ্গে থাকা সত্ত্বেও দ্বাদশভাবে চলে যাচ্ছে, দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে। এবং রবির পাওয়ারটা এখানে অনেক বেশি। মঘা নক্ষত্রে রবি ভীষণ পাওয়ার, রবির পাওয়ারটা অনেক বেশি, রবির প্রভাবটা অনেক বেশি। রবির দীপ্তাংশে না থাকলেও মঘা নক্ষত্রে আছে, মানে আমি বলছি দীপ্তাংশে না শুক্র আছে না বুধ আছে। দীপ্তাংশ হচ্ছে আগে 7.5, পরে 7.5 রবি যা ডিগ্রি পাচ্ছে। তো দীপ্তাংশের মধ্যে কিন্তু নেই,
তাহলেও তার মধ্যে যেহেতু দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে, সে পাওয়ারফুল, সেখানটায় শুক্র আর বুধ কিন্তু নিস্তেজ বা নিষ্প্রভ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ভাবের কথাটা চলে আসি। দ্বিতীয়পতি দ্বাদশে চলে গেছে, লগ্নপতিও দ্বাদশে চলে গেছে। লগ্নপতি দ্বাদশে চলে গিয়ে দ্বিতীয়পতি নক্ষত্রে, দ্বিতীয়পতি চলে গেছে দ্বাদশে, সেখানটায় মঙ্গল দ্বারা পীড়িত হচ্ছে, মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে, দ্বাদশপতি যুক্ত হয়ে রয়েছে। একই সঙ্গে বৃহস্পতির কথা কেন বললাম, এই লগ্নের জন্য বৃহস্পতি মারক আর বাধক। একই সঙ্গে সেই বৃহস্পতি চতুর্থ ভাবের অধিপতি, তাহলে মানসিক সুখ শান্তিটাও কিন্তু সেই বৃহস্পতি দেবে, চন্দ্র দেবেই। তাহলে সেই বৃহস্পতি বক্রী অবস্থায় অশ্বিনী নক্ষত্র থেকে সেও কিন্তু সেই লগ্নপতিকে দেখছে, এটা কিন্তু ভালো না। তাহলে লগ্নভাব আর লগ্নপতি দুর্বল হয়েছে, চতুর্থ ভাবে চলে আসবে। দ্বিতীয় ভাবটা আমি বলে ফেলেছি এর মধ্যেই, একাদশের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত হয়নি, দ্বিতীয়পতি দ্বাদশের সঙ্গে বেশি করে সম্পর্কযুক্ত হয়েছে। তাহলে তার জীবনে ব্যয় বাহুল্যটা বেশি হবে, খরচের দিকটা বেশি হবে, ঝঞ্ঝাটের দিকটা বেশি হবে, এখানে হালকা করে ইঙ্গিত দিয়ে যাচ্ছে। চতুর্থ ভাবটা চলে আসবে, চতুর্থ ভাবে একাদশপতি চতুর্থ ভাবে রয়েছে, সেটা ভালো। অর্থাৎ একাদশপতি চতুর্থ ভাবে রয়েছে প্রাপ্তি, সেটা ঠিক আছে। তার উত্তরাধিকার সূত্রে সে তার অর্থ আছে, সম্পত্তি আছে, প্রতি সম্পত্তির মালিক হতে পারে। কিন্তু এই চন্দ্র রাহুর দ্বারা পীড়িত, মঙ্গল দ্বারা দৃষ্ট, এবং সে নিজে আছে পূর্বাষাঢ় নক্ষত্রে, এবং এখানেও সে বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে। এখানে বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া মানে একটা জীবযোগ হয়ে যাওয়া। এই জীবযোগটা এখানটা বিশেষ কাজের হবে না, যার জন্য এখানে চন্দ্রটাও যে মন মানসিকতার জায়গাটা দেবে। ফোর্থ হাউসটা পীড়িত হলো রাহুর দ্বারা, মঙ্গলের দ্বারা, আর বৃহস্পতিও এখানে দেখলো। এই বৃহস্পতি খুব একটা বিশেষ নিজের জায়গা বৃহস্পতি দেখছে, কিন্তু বকরি আছে, জায়গাটা খুব একটা ভালো হবে না, ভালো করতে দেবে না। কিছুটা মনের জোর থাকবে, ঠিক কথা, কিন্তু সম্পূর্ণভাবে সে পাবে না মনের জোর। আমরা চলে আসবো নবম ভাবে। নবম ভাবে আমরা দেখছি কেতু আর মঙ্গল আছে সেই দ্বাদশপতি নক্ষত্র। নবম ভাবে আছে, নবম ভাবে যে গ্রহ দুটো বসে আছে ভাবে, সে আছে দ্বাদশপতি নক্ষত্রে, রবির নক্ষত্রে। এবং মঙ্গল আর কেতু দুটোই কিন্তু পাপগ্রহ। মঙ্গল যদি নবম ভাবে থাকে, তাকে নিজের ভাগ্যটাকে নিজে তৈরি করতে হবে, ভাগ্য তাকে সাথ দেবে না, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে কেতু আছে বিপরীত ক্ষেত্রস্থ, নিচস্থ কেতু বলা হয়েছে। আর কেতু রাহুর ভূমিকাটা, যেহেতু এরা কোনো গ্রহ নয়, উচ্চস্থ নিচস্থ আপাত দৃষ্টিতে ধরা হলেও তারা যদি নিচস্থ হয়েও যদি ভালো নক্ষত্রটা পায় এবং ভালো গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, বা রাষ্ট্রাধিপতি যদি উচ্চস্থ হয় বা স্ট্রং হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা সে ভালো করতে পারে। এটা কিন্তু বলা হয়েছে রাহু কেতুর ক্ষেত্রে। নিচস্থ হলেও কোনো ক্ষতি নেই যদি সে এইভাবে, কারণ সে নিজের ফল দেবে, অনেকেরই ফল দেবে। দশম ভাব, দশম ভাবটা দেখছি আমরা, সেটাও কিন্তু বুধের জায়গা, মিথুন, দ্ব্যর্থক রাশি, বায়ু রাশি, দ্ব্যর্থক বায়ু রাশি। অর্থাৎ এখানে দ্বিচারিতার স্বভাব, কর্মসূত্রে তার স্টেবিলিটি থাকবে না, থাকবে না এই কারণেই বলছি, সেখানে কোনো স্থির গ্রহের কোনো প্রভাব নেই, এবং সেখানে কোনো শুভ গ্রহের প্রভাব নেই, আছে হেমড হয়ে রয়েছে, অর্থাৎ সে পাপ মধ্যগত হয়ে রয়েছে। এবং অধিপতি, আমি আগেই বলেছি, অধিপতি পীড়িত অবস্থা রয়েছে, যার জন্য কিন্তু তার কর্মভাবের একটা স্টেবিলিটি থাকছে না। হোল লাইফের কথা বলা হচ্ছে। চলে আসি নবাংশ চার্টে। নবাংশ চার্টে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, লগ্ন, মজা হচ্ছে এখানেই, লগ্ন বর্গোত্তমী, শনি বর্গোত্তমী, শুক্র বর্গোত্তমী, বৃহস্পতি বর্গোত্তমী, এতগুলো গ্রহ বর্গোত্তমী আছে।
এই যে গ্রহগুলো বর্গোত্তমী আছে, এরা যে যে ভাবে রয়েছে সে ভাবের বা যে ভাবের অধিপতি, তারা সেই ভাব সংক্রান্ত একটা বলবত্তা, অর্থাৎ তাকে ইনক্লিনেশনটা দেবে, কিন্তু তার সাকসেসটা দেবে কিনা সেটা আমরা খুব একটা সাকসেসের জায়গাটা পাচ্ছি না আমরা এখানে। সেটাও দেখতে হবে D9 চার্টে, অর্থাৎ নবাংশ চার্টে আমরা দেখে নেব। লগ্ন চন্দ্র বুধ, অর্থাৎ বুধ লগ্নপতি লগ্নে বসে রয়েছে, লগ্ন একই লগ্ন, এবং সেখানটাও কিন্তু শনির দৃষ্টি রয়েছে আর মঙ্গলের দৃষ্টি রয়েছে। মঙ্গল এই লগ্নের জন্য তৃতীয় এবং অষ্টম, সেই জন্য এই জায়গাটা খুবই খারাপ। তার এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে, প্রত্যেকটা কাজে ঠকবার পরে সে আরও আবার কাজ করার কিছু ইচ্ছে থাকবে, আবার একটা রিস্কি কাজ করবে। রিস্কি কাজের জন্য বলছি এটা মঙ্গল করাবে। মঙ্গল কিন্তু সেই জায়গাটাকে যে কোনো রিস্কি শর্ট, রিস্কি কাজে, ঝুঁকিবহুল কাজের প্রবণতাটা এনে দেয় মঙ্গল। এটা মঙ্গল করাচ্ছে, মঙ্গল করাবে। কারণ মঙ্গল এখানটায় D1 চার্টে, অর্থাৎ আমরা জাতচক্রে মঙ্গলকে আমরা দেখেছি অষ্টমপতি হয়ে কিন্তু নবম ভাবে চলে গেছে, অর্থাৎ সে কিন্তু বলবান। অষ্টমপতি অষ্টমে গেছে বলবান, তার বলবত্তা বৃদ্ধি হলো। একই সঙ্গে এই মঙ্গলটা এবং কেতু দুটোই কিন্তু ভাব চাটে কেতু আর মঙ্গল চলে এসছে মেষ রাশিতে, বৃহস্পতি চলে এসছে কিন্তু মীন রাশিতে। ভাব অনেকটাই পরিবর্তন হয়েছে। আর চন্দ্র যথাস্থানে রয়েছে, রবি চলে এসেছে কর্কটে, শনি চলে গেছে জেমিনাইতে, পরিবর্তন হয়েছে। কিন্তু যেখানে অবস্থান করছিল গ্রহগুলো সেখান থেকে তাদের দৃষ্টি ধরা হবে, আর যেখানে ভাব চলিতে যখন চলে এসেছে সেই জায়গায় তার অবস্থান ধরা হবে। তাহলে মঙ্গলকে যদি ধরে নিই নবম ভাবে থেকে সে বলবত্তা কিছুটা পেয়েছিল, একই সঙ্গে সেই মঙ্গলটা কিন্তু অষ্টম ভাবে চলে আসার জন্য, অষ্টমপতি অষ্টম ভাবে, আমি আগেই বলেছি দুস্থানপতি দুস্থানে থাকলে তার কিছু বাধা বিপত্তি বিনষ্ট হয়, দূর হয়, এটা বলা হয়েছে। তাই যদি হয় তাহলে মঙ্গল স্ট্রং আছে, মঙ্গল তাকে খুব একটা খারাপ কিছু করছে না। আর এই মঙ্গল এখানটায় D9-এ মঙ্গল তাকে কিন্তু অষ্টম ভাবের প্রভাবটা বেশি করে ফেলবে, অর্থাৎ যেটা আমরা অষ্টম ভাব থেকে আমরা কিছু গোপনীয়তা কাজকর্ম, যে কাজগুলো কিছু অ্যালুপ রাখা হয় সেই ধরনের কাজে তার ইনক্লিনেশনটা বাড়বে। একই সঙ্গে মঙ্গল D9 চার্টে লগ্ন চন্দ্র এবং লগ্নপতি বুধকে চার্জ করছে, এটাও সেই অষ্টমপতি মঙ্গল, সেখানে বসে এখানে চার্জ করছে জায়গাটাকে। একই সঙ্গে শনি মঙ্গলের প্রভাবটা যখন এর ওপর থাকছে, এন্টায়ার লগ্ন চন্দ্র আর বুধ লগ্নপতির ওপর থাকছে, তাকে কিন্তু এরা তিনটেই পীড়িত হয়ে যাচ্ছে। লগ্ন ভাব পীড়িত হলো, লগ্নপতি পীড়িত হলো, চন্দ্র পীড়িত হলো। একই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি নেই এখানটায়, কিন্তু দ্বাদশপতি এখানটায় উচ্চস্থ হয়ে যাচ্ছে। দ্বাদশপতি উচ্চস্থ কিন্তু কোথায় আছে? অষ্টম ভাবে রয়েছে। তো দ্বাদশপতির দোষ, অষ্টমপতির দোষ কিছু না কিছু সে নাশ করছে, আমরা D9 চার্টে দেখছি। আচ্ছা, D1-এর থেকে D1-এর মতোই কিন্তু গুরুত্ব দিতে হবে D9 চার্টটাকে। আর সেখানটায় উচ্চস্থ বুধ বসে আছে, বৃহস্পতিও সেখানটায় বর্গোত্তমী হয়ে বসে আছে, সমধর্মী দুটো গ্রহ, সেখানটায় দুটোই কিন্তু অগ্নিকারক গ্রহ, সেখানটায় অগ্নি রাশিতে বসে হচ্ছে, এদের বলবত্তাটা অনেক বেশি। তাহলে তার বাধা দূর করছে রবি, কিছু না কিছু জায়গায় তাকে হয়তো রেহাই দেবে, তাকে কিছুটা তাকে স্বস্তি দেবে। আর বৃহস্পতি কিন্তু সেটা দিতে পারবে না, কেন বৃহস্পতি মারক বাধকপতি, এখানেও সেই জিনিসটা তার সেই গুণটা বজায় থাকছে, এবং সেই বৃহস্পতি এখানটায় সেই অষ্টম ভাবে যুক্ত হয়ে গেছে। তাকে রবির যে যে কাজটা করতে চাইছিল বৃহস্পতি থেকে করতে দেবে, কারণ আমরা এই লগ্নের জন্য, জেমিনাই লগ্নের জন্য বৃহস্পতি মারক বাধক হিসেবে ভীষণ হানিকর, অনিষ্টকর, আর রোগ ব্যাধির ক্ষেত্রে তো ভীষণভাবে অনিষ্ট করে এবং কাজকর্মেও কিন্তু বাধার সৃষ্টি করে। আবার এই বৃহস্পতিটা বক্রী হয়ে রয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখব, তো এখানেও ঠিক সেই রকম চতুর্থ ভাব দেখব, লগ্ন ভাব দেখব, একই সঙ্গে নবম ভাব দেখব, আর কর্মভাবটা দেখব। এসব কিছু দেখেই আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি দশা শুরু হয়েছিল, শুক্রের দশা 10 বছর 1 মাস 24 দিন। শুক্রের দশা ছিল 10 বছর
1 মাস 24 দিন, যেটা ভোগ্য ছিল শুক্রের। তারপরে রবির দশা 6 বছর, তাহলে 16-1-24 হলো। তারপরে চন্দ্র বিপদ তারা ঢুকে গেছে, 26-1-24, চন্দ্র 10 বছর থাকে। আর চন্দ্রটা হচ্ছে বিপদ তারা, চন্দ্র পীড়িত আছে ন্যাটাল চার্টে, চন্দ্র পীড়িত আছে এবং D9ও চন্দ্র পীড়িত আছে। এবং সেই চন্দ্রের দশা তার শিক্ষা দীক্ষায় কিন্তু খুব একটা তাকে সাপোর্ট করবে না, বিশেষ একটা সাপোর্ট করবে না, কারণ সেই দশাটা সেই শিক্ষার দশাটাই পাচ্ছে। 16 বছর থেকে 26 বছর বয়স, তাকে সাপোর্ট করবে না। একাদশপতি চতুর্থ ভাবে রয়েছে, কিছুটা তাকে সাপোর্ট করলেও পীড়িত থাকার জন্য তাকে সাকসেস সাকসেসের ফুলফিলমেন্ট এনে দেবে না। আর একই সঙ্গে সে হচ্ছে বিপত্তারা, আর বিপত্তারা মানে পদে পদে বিপদ রয়েছে তার জীবনে। বিপদ, প্রত্যরি আর বধ, এটা মানুষের জীবনে যে দশাটা আসবে, সে দশায় কিছু না কিছু তার হানিকর অনিষ্টকর ফল তাকে ভোগ করতে হবে। তাহলে এরপরে আছে মঙ্গল 7 বছর 33 বছর 1 মাস 24 দিন। তারপরে হচ্ছে রাহুর দশা 18 বছর, যেটা বর্তমান রাহু চলছে, রাহু শুক্র চলছে। আমরা একই সঙ্গে এটা কি দেখতে পাচ্ছি, আমরা এবার ভাবে চলে যাব একটু। সব ভাবগুলো দেখলাম খারাপ হয়ে রয়েছে, যে যে ভাবগুলো আমার দেখা দরকার সেগুলো খারাপ, ভালো জায়গাটা পাচ্ছি, খুব একটা ভালো পাচ্ছি। একই সঙ্গে ষষ্ঠপতি শনি লগ্ন ভাবকে দেখছে। এবার আমরা চলে আসবো কোথাকার অধিপতি কোথায় দেখছে, কার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে। লগ্নপতি ষষ্ঠপতি শনি এবং পঞ্চমপতিও বটে। এই লগ্নের জন্য যোগকারক কিন্তু শনি, সে একাদশে রয়েছে। তাহলে ষষ্ঠপতি পঞ্চমপতি একাদশে রয়েছে, তার কিছু না তার আয়ের জায়গাটা দেবে, আয়ের জায়গাটা ভালো করার চেষ্টা করবে। আর পুনর্বসু নক্ষত্রে আছে, বৃহস্পতি নক্ষত্রে আছে। বৃহস্পতি লগ্নের জন্য সপ্তমপতি চতুর্থপতি, অর্থাৎ সে সপ্তমপতি বলে কিন্তু তার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সে কিছু আয় উপার্জনের চিন্তা করবে। একই সঙ্গে লগ্ন ভাবে শনির দৃষ্টি আছে, ষষ্ঠপতি যেটা বললাম। লগ্নপতি অর্থাৎ বুধের ওপর মঙ্গলের একটা দৃষ্টি আছে, মঙ্গল হচ্ছে অষ্টমপতি আর দ্বাদশপতি যুক্ত। তাহলে লগ্ন ভাব এবং লগ্নপতি বুধ সে, এবং কর্মভাব কর্মপতি সেই বুধ সে কিন্তু তিনটে দুস্থানপতির দ্বারা কিন্তু সম্পর্ক যুক্ত হয়েছে। কোথায় হচ্ছে? দ্বাদশ ভাবে হয়ে রয়েছে। আর রাহু আছে কোথায়? বর্তমান রাহু যেহেতু দশা যাচ্ছে, রাহুকে দেখবো আমরা। রাহু জবে থেকে শুরু হয়েছে, রাহু জবে থেকে মঙ্গলের দশা মোটামুটি ঠিকঠাক ছিল, চলে যাচ্ছিল, ব্যবসা বাণিজ্য করুক যাই করুক চলে যাচ্ছিল। রাহুর দশা যখনই ঢুকছে, প্রত্যরী, রাহু হচ্ছে প্রত্যরী, আর সেই দশাতেই 33 বছর 1 মাস 24 দিন থেকে 18 বছর থাকে রাহু, 51 বছর 1 মাস 24 দিন পর্যন্ত রাহু। এই রাহু চন্দ্রের দ্বাদশে আছে, আর শনির নক্ষত্রে ষষ্ঠপতি নক্ষত্রে আছে, যার জন্যে রাহুর দশাতেই, এবং যখন এর একটু আমি দশাটা একটু বার করি, দশাটা বার করলে আমার সুবিধা হবে। কোনো শেয়ার বিজনেসের সঙ্গে সম্পর্কযুক্ত হতে গিয়ে, এটা ওদের একটা একটা অফিস ছিল, একটা ফার্ম ছিল, তার শেয়ার কেনা বেচা করতে, হয়তো কোনো ব্রোকারির একটা কনসার্ন ছিল, তারা সেখানে কিন্তু আরও অনেকেই ছিল, তাদের সঙ্গে ব্যবসা করেছিল। একে ওদের ম্যানেজিং ডিরেক্টর না কিছু এরকম বানিয়েছিল, মানে মূল দায়িত্বে এই ভদ্রলোকে রাখা হয়েছিল। এবং নিজের রিলেটিভ বলে আমি যতটুকু জানি, শুনেছি আর কি, নিজের রিলেটিভ বলে, আপন শালা নাকি, তাকে বসিয়েছিল, দিয়েছিল। এবং তারা বন্ধুবান্ধব মিলে তারা কিন্তু শেয়ার বাজারে কিছু, ওরা 2 নম্বরই কিছু গোজামিল কিছু করেছিল, যেটা পরে ধরা পড়ে। এবং ধরা পড়ার পরে এই লোকটা যেহেতু মূল দায়িত্বে রাখা হয়েছিল, এই লোকটাকে ধরে, এই লোকটাকে ধরা হয়। এর বোধহয় প্রায় মাসখানেক
হাজত বাসও হয়েছিল। তারপরে একটা বর্তমান এতে সেখান থেকে ছাড়া পেয়েছে, কেসটা চলছে, 1 মাস হওয়ার পরে সে এখন বেল পেয়েছে, যেটাকে বেল পাওয়া বলে, সেটা পেয়েছে। তো সেটা কবে হয়েছে সেটা বলি। 2019 সালের আমি একটু বার করে নিয়ে সুবিধা হবে। 2019 সালের অর্থাৎ রাহু বুধ তখন ছিল এই 2019 সালে মার্চ কি এপ্রিল এরকম হবে, বা জুলাই এরকম একটা কিছু হবে। 2019 সালের, হ্যাঁ, এই রাহু হবে না, রাহু কেন হবে, শনি। রাহু বুধ আর শনির, যেহেতু মার্চ মাস পর্যন্ত ছিল, 2019 মার্চ মাস, এপ্রিল পর্যন্ত ছিল, মার্চ মাসে ঘটনা ঘটে, সে অ্যারেস্ট হয়, 1 মাস জেলে ছিল, তারপরে বেলে ছাড়া পায়, এবং সেখানে প্রচুর টাকা একটা কম্পেনসেশন দিতে হয়, অনেক টাকা দিয়ে নাকি তাকে বেল দিতে হয়েছে। কেস চলছে। সেটা হচ্ছে রাহু বুধ আর শনি দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা শনি, এই সময় কিন্তু তার জেল হয়। আর সেই সময় 2019-এ আমাকে ট্রানজিটটাও দেখে নিতে হবে। বর্তমান 2020 চলছে, 2019-এ যখন শনি ছিল এখানটায়, রাহু তো ওখানেই ছিল, বা 2019-এ কর্কটেও রাহু থাকতে পারে, রাহু ছিল। 2019 এপ্রিল মাসটা যেটা বলছি, এই মার্চ মাসে শনি ছিল কিন্তু তখনও ধনুরাশিতে ছিল। সেই ধনুরাশিতে শনি থাকাকালীন সে লগ্নভাবকে চার্জ করছে, লগ্নভাবকে শনি দেখছে, একই সঙ্গে দেখছিল আর কি। আর রাহু যেহেতু ক্লকওয়াইজ তার ঘূর্ণনটা, রাহু কাকে দেখছিল, রাহু সেই ষষ্ঠ ভাবকে দেখছিল, ষষ্ঠ ভাবে বসেছিল, ষষ্ঠ ভাব মানে ষষ্ঠ ভাবের অধিপতির সঙ্গে শনি আর রাহুর সম্পর্ক যুক্ত হয়েছে। আর অ্যাসপেক্টটা ছিল কিন্তু তার পঞ্চম ভাবের ওপরের অ্যাসপেক্ট ছিল, একই সঙ্গে তার লগ্নের তৃতীয় ভাবেও তার অ্যাসপেক্টটা ছিল। আর এই সময় তার জেল হাজতটা হয়। তা জেল হাজত হতে গেলে আমার রাহু দ্বাদশে থাকতে হবে, দ্বাদশপতি পীড়িত হবে, দ্বাদশভাবে একাধিক পাপগ্রহের একটা অবস্থান হতে হবে। কোন পাপগ্রহ? অষ্টমপতি ষষ্ঠপতি সম্পর্কযুক্ত হবে, লগ্নপতিকে সঙ্গে নিয়ে, তাহলে তার কিন্তু হাজত বা জেল হাজত। একই সঙ্গে রাহুর বর্তমান চলছে রাহু শুক্র চলছে, রাহু রবি আসবে, তারপরে রাহু চন্দ্র যাবে, আর রাহু মঙ্গলে কিন্তু, মঙ্গল যেহেতু অষ্টমপতি এবং D9 চার্টে মঙ্গল আছে, কিন্তু সেই সপ্তমভাবে লগ্নভাবকে চার্জ করছে। তো এই জায়গাটা কিন্তু বলি একটা কথা, তখনই কিন্তু আবার একটা সেই আইনের সমস্যাটাকে পড়তে হবে। হয়তো সেই কেসটাকে মাথায় রেখে সেই কেসটা আবার পুনরাবৃত্তি হতে পারে, তাকে তারও আবার কিন্তু একটা মঙ্গলের অন্তরাতে, মঙ্গলের ভুক্তিতে রাহুর দশায় তার কিন্তু আরও একটা সমস্যা আমরা হবে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কোর্ট কেসের মামলাতে জড়াবে দেখতে পাচ্ছি। ইন দ্য মিন টাইম, এই করোনা পরিমণ্ডলের পূর্বে কোনো জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেস করতে গেছিল, সেখান থেকে বেল পাওয়ার পরে আবার পার্টনারশিপ ব্যবসা করতে গেছিল, আর সেখান থেকেও কিন্তু লস হয়েছে। তো আমরা এই চার্টের মধ্যে একটা কথা বলি, এই চার্টটার মধ্যে, এই হরোস্কোপটার মধ্যে আমি কোনো একটা জায়গায় তার ভালো পাচ্ছি না।
সে দাঁড়াবে, তার সব জায়গায় কিন্তু মেরুদণ্ড ভাঙা, সে দাঁড়াতেই পারবে না। তার টাকা আছে, পৈতৃক সম্পত্তি আছে, সেই পৈতৃক সম্পত্তিকে সদ্ব্যবহার করে বা কিছু টাকা পয়সা যদি থাকে তাকে, যেটা আমি তাকে সেই এটা বলেছি যে আমি রায়টা দিয়েছি বা আমি সাজেশান দিয়েছি, সেই পয়সা করে এগুলোকে বরং ফিক্সড একটা জায়গায়, মানে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট যেন না করে, যেখানে রিস্ক নেই, ব্যাংকিং হতে পারে, পোস্টাল হতে পারে, যেখানে কোনো রিস্ক নেই, সেইখানেই শুধুমাত্র দিয়ে তাকে সংসার চলতে হবে। আদারওয়াইজ যেখানে ইনভেস্ট করতে যাবে সেখানেই কিন্তু সে লস খাবে। আর পার্টনারশিপে তো ব্যবসা হবেই না, যেখানে পার্টনারশিপ করতে যাবে সেখানেই ঝামেলায় পড়বে। কারণ পার্টনারশিপটা আমি বিচারটা করবো কোথেকে? সপ্তম ভাব থেকে বিচার করবো। তো সপ্তম ভাবে D1 চার্টে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বক্রী হয়ে, সে মারক বাধকপতি, সে চলে গেছে কিন্তু অষ্টম ভাবে চলে গেছে, অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত, আবার ব্যাক করেছে যদিও, সপ্তম ভাবে চলে এসেছে। কিন্তু এই সপ্তম ভাবে থাকার জন্য এর বলবত্তাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, বৃহস্পতির বলবত্তাটা বেশি থাকার জন্য এবং বুধের বলবত্তাটা কম থাকার জন্য তার পার্টনার তাকে ডোবাবে, তাকে ঝঞ্ঝাটের মধ্যে ফেলবে। এবং সেই বৃহস্পতি আমার ভুলে গেলে চলবে না যে মারক বাধক। D9 আমরা কি দেখছি? D9 দেখছি সেই বৃহস্পতি এই সপ্তম ভাবে মঙ্গল বসে রয়েছে, অষ্টমপতি এবং তৃতীয়পতি মঙ্গল। তৃতীয় ভাব থেকে পরিবর্তন বোঝাচ্ছে, তৃতীয় ভাব থেকে ভাতৃভাবও বোঝাচ্ছে, পরিবেশ বোঝাচ্ছে, পারিপার্শ্বিক অবস্থা বোঝাচ্ছে, ভাতৃস্থানীয় বোঝাচ্ছে, এত কিছু বোঝাচ্ছে। এবং সে অষ্টম ভাবের মালিক, অষ্টম থেকে ঝঞ্ঝাট, হঠাৎ কিছু ঘটে যাওয়া, সে কিন্তু সেইখানটায় বসে, সপ্তম ভাবে বসে সরাসরি তার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর জায়গায় বসে কিন্তু সেই লগ্ন, চন্দ্র এবং রাশিকে এবং লগ্নপতিকে চার্জ করছে, যার জন্য কিন্তু তার কোনো পার্টনারশিপ ব্যবসা থেকে সে লাভবান হওয়ার জায়গাটা নেই। এইভাবে আমাদের একটা চার্ট দেখতে হবে, তাকে ঠিক মতো সেই সাজেশন দিতে হবে। আমি যেভাবে প্রথম থেকে একটা চার্টকে অ্যানালাইসিস কীভাবে করব, সেটা আমি এর আগেও অনেক চার্ট, মানে অনেক বিশ্লেষণ আমি ভিডিও ছেড়েছি, ভিডিও দিয়েছি, ইউটিউবে আপনারা দেখবেন। আর প্রত্যেকটা আমার ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন, তাতে আপডেটগুলো পাবেন। পরবর্তী পরপর আমি ভিডিও তৈরি করব অন্যান্য অনেক বিষয়ের উপর, মেডিকেলের ওপর তো আছেই, বিশেষ একটা সাবজেক্ট মেডিকেল একটা বিশেষ ব্যাপার আছে, যেখানে আমাদের খুব নিখুঁত জায়গায় বিচার করতে গেলে করে কিন্তু একটা জায়গায় আমরা যেতে পারি যেখানে রোগের অঞ্চলটা আমরা ধরতে পারি। রোগ হয়তো সারাতে পারবো না, কিন্তু রোগের অঞ্চলটা আমরা বলে দিতে পারবো, অ্যাস্ট্রোলজির মাধ্যমেই বলে দিতে পারবো। সেই আর্ট অফ প্রেডিকশনটা আছে, সেটা জানতে হবে। আর আমার তো অনলাইনে ক্লাস চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে এটা বলি, যেহেতু আমি যে ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছি, SKVSA, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমি, যার কর্ণধার শ্রী মান্যবর শ্রী অভিজ্ঞান আচার্য মহাশয়, তিনি তো আছেন, তিনি আমাদের খুব প্রিয় লোক, খুব ভালো মানুষ, মনের মানুষ। তিনিও কিন্তু বাস্তুর ওপরে, পামের ওপরে তিনি খুব ভালো। তো আমাদের ইনস্টিটিউটে আপনারাও কিন্তু সেখানটায় অ্যাডমিশন নিতে পারেন, যেখানে আমাকে পাবেন, অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন, এমন শিক্ষক মণ্ডলী সেখানে আছেন যাদেরকে আমরা হাতে করে তৈরি করেছি, তারা সেখানটায় আজকে শিক্ষকতা করছেন এবং খুবই যথার্থভাবে, খুবই সিনসিয়ারলি করছেন। এবং যত শিক্ষক মণ্ডলী যারা আছেন খুবই দায়িত্ব নিয়ে, ভালোভাবে রিলেশন ভালো রেখে সবার সঙ্গে তারা কিন্তু ক্লাস করেন। এটা হচ্ছে SKVS-এর একটা বিশেষতা আছে, বিশেষত্ব আপনার মনে রাখতে পারেন, বলতে পারেন। এটাই হচ্ছে, এবং সেটা আমি সেই সংস্থার সঙ্গে সম্পর্কে যুক্ত আছি বলে তাই নয়, আমি দেখেছি, আমি ভালো লেগেছে, ভালো লাগে বলে আমি কিন্তু সম্পর্কযুক্ত হয়ে রয়েছি। এবং সেখান থেকে আপনারা সেখানটায়
যোগাযোগ করতে পারেন, সেখানে অ্যাডমিশন নিতে পারেন। বিভিন্ন সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে, অ্যাস্ট্রোলজির ওপরে আছে, পামের ওপরে আছে, বাস্তু আছে, ট্যারো কার্ড আছে। একই সঙ্গে আমাদের সেখানটায় আরও আনুষঙ্গিক তন্ত্রটাও আছে, তন্ত্রটাও শিখতে পারেন। তন্ত্রের একটা বর্তমান তো তন্ত্রের ওপর যদি আপনার কোনো ইচ্ছে থাকে তন্ত্র শিখতে পারেন। সেখানটায় আমাদের অভিজ্ঞান আচার্যজি রয়েছেন তিনি এবং ম্যাডাম রয়েছেন, দুজনেই কিন্তু তন্ত্র পারদর্শী। তন্ত্রটা হাতে কলমে শেখান এবং সবচেয়ে বড় কথা, আমরা যে ক্লাসগুলো করি সেখানটা প্র্যাকটিক্যাল করি, একটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। শুধুমাত্র পাম পাম মোটামুটি হাত তো সবাই দেখে বলে দিতে পারে যে হ্যাঁ এটা এই রেখা ওই রেখা, আজকে সবাই জেনে গেছে, মিডিয়ার মাধ্যমে জেনেছি, আমরা ইউটিউব দেখে জেনেছি। মোটামুটিভাবে পাবলিক আজকে সচেতন হয়েছে, অনেকটাই সচেতন হয়েছে। আগেকার ক্লায়েন্ট এখনকার ক্লায়েন্ট অনেক তফাৎ আছে। এখন ক্লায়েন্ট অনেক জানে এবং ইউটিউবের দৌলতে নিজের পাম নিজেও রিড করতে পারছি। আর সেই অবস্থায় থেকে আমরা যে পামটা রিড করাচ্ছি এবং প্লাস আমরা প্র্যাকটিক্যাল করিয়ে তাকে দেখিয়ে দিচ্ছি, তাকে মিলিয়ে দিচ্ছি যে তোমার এই পাস্ট এই ছিল, ফিউচার এই, বর্তমানে এইভাবেই কিন্তু মেলাচ্ছি। অ্যাস্ট্রোলজি হরস্কোপের চারটার মধ্যে আমরা প্র্যাকটিক্যাল বেস করে, আমি প্র্যাকটিক্যালে ভীষণভাবে বিশ্বাস করি। আমি যেসব চার্টগুলো অ্যানালাইসিস করছি কোনো রকম কোনো আজগুবি চার্ট নয়, বানানো চার্ট নয়, আমার নিজের প্রেডিক্টেড চার্ট সব। যে ক্লায়েন্টকে আমি ডিল করি তাদের থেকে তাদের সুযোগ সুবিধা আমি দেখতে পাই, তাদের অসুবিধার কথা আমি জানতে পারি চার্টের মাধ্যমে এবং তাদেরকে সেই পরামর্শটা দিয়ে থাকি। এইভাবে আমাদের SKVS সেই রকম সুন্দরভাবে খুব পরিমার্জিতভাবে আমাদের ক্লাসগুলো হয় এবং খুব সিস্টেমেটিক্যালি এবং ডিসিপ্লিনটা মেনটেন। অবশ্যই ডিসিপ্লিন না থাকলে সেখানটায় কিন্তু শিক্ষাও হবে না, কিছুই হবে না। তো সেই জায়গাটা আমরা আছি, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি তো কেউ আলাদা শিখতে চাইলেও আমার সঙ্গে আসতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমি তাদেরকে সেই প্রথম থেকে, বরং যারা শিখে গেছেন তারা হয়তো দেখা গেল কেউ MA MPhil করে ফেলেছেন, অন্যভাবে শিখেছেন। আমি বলছি না যে আমি ভুল শিখেছেন, আমি কখনো বলবো না। কারণ অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, এখানে আমি একটা কথা বলি, ভুলে যাওয়া, ভুল পথে চালিত হওয়ার বিষয়টা অনেকটাই সবসময় কিন্তু এই প্রবণতা চলে আসে মানুষের মধ্যে। কারণ এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে অনেকগুলো জায়গা বিতর্ক আছে। সেই বিতর্কিত জায়গাগুলোকে সঠিকভাবে তাকে রেকটিফাই করে তাকে বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক্যালি যুক্তিসঙ্গত পথে এনে তাকে ঠিক মতো একটা জায়গায় নিয়ে যাওয়া, তারপরে গোল দিয়ে দেওয়া, অর্থাৎ প্রেডিকশনটাকে ফলাদেশটাকে মিলিয়ে দেওয়া। এইভাবেই কিন্তু আমি বিশ্বাসী। সেই জন্য যারা জাস্ট শিখতে চাইছেন, খুব ইচ্ছুক, তারা যোগাযোগ করতে পারে। অনলাইনেই ক্লাস চলছে, আমাদের SKVSও কিন্তু অনলাইনে বর্তমান ক্লাস চলছে। এখন তো আমাদের কলেজ বন্ধ আছে আপাতত, আমাদের এখানে সব জায়গায় তো স্কুল কলেজ বন্ধই আছে, আমরা সেখানটায় গিয়ে ক্লাস করতে পারছি না, কিন্তু অনলাইনে সুন্দরভাবে ক্লাস হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো প্রসঙ্গে চলে আসি, আমাদের যেভাবে চার্টগুলোকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেভাবে দেখতে বলছি, যদি আপনারা যারা জানেন, যারা শিক্ষিত, তাদের কাছে ক্ষমা করবেন, তারা আমাকে ফলো না করেন, আমাকে ফলো করে লাভ হবে না, তারা অনেক কিছু জানেন, বরং আমি তাদের কাছ থেকে কিছু আমি পাবো আশা করি, শিখবো আশা করি। কিন্তু যারা নভিস, সেই একই কথা বারবার বলছি, যারা নভিস, যারা শিখছে, যারা জানতে চাইছে অ্যাস্ট্রোলজিটা কি, আজকে অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্মটা একটা বিশেষ, আমি একদম পরিষ্কার বলতে আমার বাধা নেই যে এখানটায় একটা ইনকামের জায়গা রয়েছে, বিশাল একটা জায়গা রয়েছে, আনলিমিটেড ইনকামের জায়গা রয়েছে, আনলিমিটেড বলবো আমি। এবং আপনি যদি অ্যাস্ট্রোলজিটা ঠিক মতো শেখেন, বাড়িতে বসেই কিন্তু আপনি সমস্ত প্রফেশনটা, মানে পুরো প্রফেশনটা আপনি চালাতে পারছেন, আপনার হাতে টাকা আসবে। আজকে আমি ইউটিউব শেয়ার করছি, ইউটিউবে আমি ভিডিও আপলোড করছি, তাহলে আমারও নিশ্চয়ই একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ কিছু করবো না, আমারও প্রচারের জায়গায় আমি আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু আমি কী করছি সেটা দেখতে বলছি, কীভাবে করছি সেটা দেখতে বলছি, আমার পথটা দেখতে বলছি। আমারও ইউটিউবে আমি চাইবো আপনি যারা দেখছেন আমার ভিডিওটা, আপনারা একটা লাইক করুন, একটা শেয়ার করুন, সবারই সেই আশাই করে, তাহলে তার কিন্তু ভিউয়ার বাড়বে, ভিউয়ার বাড়লেও কিন্তু তারও একটা জায়গা তৈরি হবে। সবাই জানি আমরা, এটা কেউ আর অজানা ব্যাপার না। তো আমি যখন ভিডিও শেয়ার করছি, আমি একটা চার্টকে খুব বিশ্লেষণ করে সুন্দরভাবে আপনাদের সামনে
প্রেজেন্ট করছি। সুতরাং সেই আশা নিয়ে লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে পরবর্তী পার্টগুলোকে যতগুলো ভিডিও আমি আপলোড করবো সেগুলো আপনারা জানতে পারবেন, আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র লাইক শেয়ার করতে বলছি, শেয়ারটা করুন, লাইক তার পরিবর্তে তো আপনি শিখতে পারছেন, এখানে তো পয়সা লাগছে, লাইক শেয়ার করতে কিন্তু পয়সা লাগে না। যাই হোক, এই কথাগুলো আমি বললাম, এটা আমার একটু নিজের স্বার্থ বললাম, সত্যিকারে এটা আমার নিজের স্বার্থই বললাম। কেন আমরা কেউ কোনো স্বার্থ ছাড়া, খুব সত্যি কথা, বাস্তব কথা, আমরা এক বিন্দু কেউ নিজের স্বার্থ ছাড়া একটা মুখে কথা খরচ করবো না। আজকালকার সমাজটা তো সেইভাবে বলছে, সেইভাবে শিখিয়েছে। কিন্তু আমি যে প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম থেকে আমি আজকে ইউটিউব করছি, আমি আজকে ক্লাস করছি, স্টুডেন্টকে পড়াচ্ছি, শেখাচ্ছি, তো কী শেখাচ্ছি? তাকে তো আমি বলছি না যে চুরি করো, তাকে বলছি না মানুষকে ঠকাও, তাকে বলছি সৎ পথে থেকে এই আর্টটা ভালো করে বোঝো, পুরো সাবজেক্টটাকে ভালো করে বুঝে, লোককে প্রতারিত না করে, প্রবঞ্চনা না দিয়ে, প্রতারণা না করে, ছলনা না করে তুমি সঠিকভাবে অ্যাস্ট্রোলজিটা শেখো আগে, তারপরে তুমি প্রেডিকশনটা দাও, তারপর তার প্রতিকারটা তুমি দাও। প্রতিকার সেটা আবার টোটকা দিতে পারে কেউ, কারোর আবার কেউ স্টোন নেওয়ার ব্যাপার আছে, স্টোনেও কাজ করে, স্টোন দিতে পারে। কিন্তু সব কিছু যেটা জেনুইন অর্থে হয়, আমি আমার স্টুডেন্টদের, আমি আমার ব্যক্তিগত স্টুডেন্ট এবং আমাদের ইনস্টিটিউটে যেসব স্টুডেন্টসরা রয়েছে সবাইকে প্রথমে কিন্তু একটা কথা বলি, প্রথমে তোমরা অ্যাস্ট্রোলজি শিখতে এসেছো, আপনারা যে শিখতে এসেছেন, আপনারা দয়া করে আগে সংকল্পবদ্ধ হন যে আমরা সৎ পথে থাকবো, আমরা মিথ্যাচারিতা করব না, ঠিক আছে, আমরা সঠিক পথটা অনুসরণ করব, সঠিকভাবে শিখব, শিখে তখন আমরা কিন্তু লোকের ভূত ভবিষ্যৎটা আমরা দেখতে যাব। আর এই লোকের ভূত ভবিষ্যৎ দেখা মানেও কিন্তু লোকের উপকার করা। একটা স্টুডেন্ট কোন পথে, কোন স্ট্রিমে সে পড়াশোনা করলে সে তার সাকসেস হবে, ইজিলি হবে, সেটা কিন্তু দেখার জায়গা রয়েছে। দেখা গেল স্টুডেন্ট বলছে কমার্স পড়বে, বাবা বলছে না তুমি সায়েন্স পড়ো, তুমি এখানে বিটেক করবে, বড় ইঞ্জিনিয়ার বানাবো তোমাকে, MBA করাবো। দেখা গেলো সে বিটেকও করলো, MBA করলো, প্রাইভেট কলেজে পড়লো, MBA করে অনেকটা প্রায় 20-25 লাখ টাকা খরচ করে ফেললো, বা আরও বেশি, বোধহয় আরও কম, বেশি হবে। বা ভালো ইনস্টিটিউট যদি প্রাইভেট ইনস্টিটিউট হয় সেখানে তো অনেক বেশি খরচ আছে, কিট যেগুলো আছে উড়িষ্যা বা ওদিকে অন্ধ্রেতে, সেগুলো অনেক বেশি খরচ আছে। তো সেখানে মনে কোন পড়ালো, পড়ে দেখা গেল MBA করিয়ে নিয়েছে, কোনো রকম ও IT সেক্টরে কাজ করছে বা কোনো একটা জায়গায় কাজ করছে, যেখানটায় প্রাইভেট সেক্টরে কাজ করছে, জেনারেলি সেখানটায় হার্ডলি 20,000 18,000 টাকা চাকরি করছে। তো অর্থাৎ, কিন্তু সে যদি কমার্সের পথে যেত, আমি বলছি তার যদি কমার্সের জায়গাটা থাকতো, দেখো CA হওয়ার জায়গাটা ছিল, CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারত, সেখান থেকে সে যদি সেখানে গেলে তার জায়গাটা খুব বেশি সাইন করতো, তার হরস্কোপ সে কথা বলছে, তাকে বাবা মা প্রেসার করে দিল এখানটা। কারণ এইচএসের পরে কিন্তু মোটামুটি মাধ্যমিক পর্যন্ত কারোর কোনো স্টুডেন্টের সেন্সই থাকে না। সেন্স বলতে আমি কি বলতে চাইছি, তার ম্যাচুরিটি আসে না, ইভেন এইচএস পর্যন্ত ম্যাচুরিটি আসে না, তখন 18 বছর বয়স হবে, 17 বছর, 18 বছর, 19, এরকম একটা বয়স, এই সময় কিন্তু কারোর ম্যাচুরিটি আসে না। আর এই ম্যাচুরিটি না আসার জন্য আমি অনেক বাবা মাকে দেখেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তাকে এই তুমি এটা করো, তার মতামতের কোনো মূল্য নেই, তার মতামত সে কী চাইছে সেটা নিশ্চয়ই দেখা দরকার আছে। অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজি তার নিজস্ব মতামত কী আছে, কী চাইছে, যতই সে ইম্যাচিওর হোক, তার নিজস্ব মতাদর্শটা থাকা দরকার আছে। পরে তুমি কি বুঝলে, কি শিখবে, তুমি কি মনে করছো, কোনটা পারবে কোনটা পারবে না, তার সঙ্গে বসা উচিত, কাউন্সিলিং করা উচিত। এখন তো কাউন্সিলিংয়ের অনেক প্রসেস আছে, কাউন্সিলিং তুমি কী পড়তে চাও, কোন ইয়েতে পড়তে চাও, সেটাও কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে, এখন অনেক সুবিধে হয়ে গেছে। তা না করে বাবা মা পাঠিয়ে দিল তুমি চলো বিটেক করো, তোমাকে ইঞ্জিনিয়ার বানাও, তার ডাক্তারি সে পড়তে পারবে না, জোর করে বাবার পয়সা আছে, 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 80 লাখ টাকা খরচ করে তাকে
মনে করুন রাশিয়া থেকে তাকে ডিগ্রি নিয়ে ডাক্তারি পাস করে নিয়ে আসবে, তো সেই ডাক্তার তো সফল হবে না, নাও হতে পারে। কারণ তার কোন দিকে দিয়ে আছে, সফল যখন হবে না কোনো দিকেই হবে না, তার কেরিয়ারটা কোন দিকে আছে সেটা আমার অ্যাস্ট্রোলজি বলতে পারছে। আর এখন বর্তমান এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই সময়ের যে ছাত্রছাত্রীদের বাবা মারা কিন্তু বেশি আসে, তাদের একটা কৌতূহল যে আমরা স্টুডেন্ট আমার সন্তানকে কোন পথে দেবো, কোন লাইনে পড়বে, কোন বিষয়ে পড়বে সেটা দেখতে হবে। এটা বেশি আসে, এই পার্সেন্টেজ সবচেয়ে বেশি আসে, এই পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আমি এখানেই বন্ধ করব। এরপরে আমি অন্যান্য চার্ট নিয়ে আলোচনা করব, শিক্ষা বিষয়ক, মেডিকেল চিকিৎসা সংক্রান্ত বিষয়ক, কর্ম বিষয়ক, সমস্ত কিছু বিষয়ের ব্যাপারটা আমি আলোচনা করব। আর আজকে এখানে নমস্কার, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সাবধানে থাকুন।